রোহিঙ্গা তাড়ানোর নামে মতুয়া আর রাজবংশীদের আঘাত কেন, এই শিরোনামে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। রোহিঙ্গা তাড়ানোর নামে মতুয়া এবং রাজবংশীদের আঘাত কেন? গত কয়েকটা নির্বাচনে যারা পাশে ছিল ঘুরিয়ে তাঁদেরই কিনা বিপন্ন করছে গেরুয়া শিবির, বঙ্গ বিজেপি। মতুয়া আর রাজবংশীদের বিশ্বাসের তাহলে এই হলো পরিণাম? সিবিআই, ইডি ব্যর্থ, দলবদলুরা আছেন শুধু ভাষণে আর টিভির পর্দায়, কিন্তু দিশাহারা হয়েও ক্রমাগত সেই একই কায়দায় বাংলা দখলের খেলাটা চলছে, কিন্তু দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে। সোজা আঙ্গুল ঈষৎ বেঁকিয়ে নির্বাচন কমিশনকে ঢাল করে, তাই তো? এসআইআর নামটা শুনলেই গ্রামে গঞ্জে আতঙ্কের ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে মানুষের শিরদাঁড়ায়। আর আপনারা লোককে বোঝাতে চাইছেন যে এই ঠান্ডা স্রোতটা বয়ে যাচ্ছে শুধু মুসলিমদের শিরদাঁড়ায়। তো বাঁকা আঙুলে ঘি তুলতে গিয়ে নিজেদের অজান্তেই আরও বড় সর্বনাশ ডেকে আনছেন না তো বঙ্গের গেরুয়া নেতারা? এই প্রশ্ন উঠছে। শুরুটা হয়েছিল কয়েক মাস আগেই, যখন দেশের বিভিন্ন রাজ্যে চরম হেনস্থার মুখে পড়ে রক্তাক্ত হচ্ছিল বাঙালির স্বতন্ত্র সত্তা এবং অস্মিতা। সৌজন্যে দেশের উত্তর এবং পশ্চিম ভারতের ডাবল ইঞ্জিন সরকার। আর নভেম্বরের শুরুতে এই বাংলায় আর একবার আঘাত নামিয়ে এনে আহ্লাদিত হচ্ছে বিজেপি। ভাবটা এমন যেন সংখ্যালঘুদের বাদ দিলেই বাংলার ক্ষমতার মধুভাণ্ড তাঁদের দখলে চলে আসবে। বিশেষ ভোটার তালিকা সংশোধন, যার কেতাবি নাম এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সবাই জানে রিভিশন বা সংশোধন একটা ধারাবাহিক প্রক্রিয়া। মৃতদের নাম বাদ দেওয়ার কেউ বিরোধী নন, কোনো সুস্থ মানুষের বিরোধিতা করতে পারেনও না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ভোটের 6 মাস আগে এসআইআর কেন? 23 বছর আগে 2002 সালের এসআইআরের ভিত্তিতে তৈরি তালিকা মেনে ভোট হয়েছিল, কিন্তু 2 বছর পর 2004 সালের সাধারণ নির্বাচনে। 2 বছর পর, 2 সালে। তখন রাজ্যে মোট ভোটার ছিল 4,58,00,000-এর মতো। আর এখন সেই ভোটার বেড়ে প্রায় দ্বিগুণ না হলেও কাছাকাছি হয়ে গিয়েছে। রাজ্যের প্রায় 7.5 কোটি ভোটারকে নির্বাচনের ঠিক আগে চরম উৎকণ্ঠায় ফেলার অবর্ণনীয় তামাশা কতটা সঙ্গত? করা যাবে না এই প্রশ্ন করলে অন্ধভক্ত, মূর্খ অথবা জ্ঞান পাপীদের গালাগালির বহর ক্রমে বাড়ে। বুকে হাত দিয়ে বলুন না, জনগণনা করতেই যে সরকার বছরের পর বছর কাটিয়ে দেয়, টালবাহানা করে, তাদের এই অতি তৎপরতার কারণটা কি? অল্প সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করে ফেব্রুয়ারিতে নতুন তালিকা প্রকাশ করেই এপ্রিলে ভোট, এটা কি সম্ভব? এরকম মনে হচ্ছে না এটা যেন সেই ওটছুঁড়ি তোর বিয়ের মতো? মনে হচ্ছে না হিস্টেরিয়াগ্রস্তদের মতো সংখ্যালঘু দেখলেই এরা রোহিঙ্গা বলে দেখে দেয়? সীমান্ত পেরিয়ে নতুন কেউ এলেই অমিত শাহের মুখে একটাই বচন, ঘুষপেটিও কো দৌড় ভাগাও। ওটা ওদের পুরনো অসুখ। আসলে ওই অসুখেই লক্ষ্মী আসে মেরুকরণের টোটকায়, তাই লাগলে পরে আর ছাড়ে না। অথচ এখন যে এসআইআর আক্রমণে নিরীহ মানুষ আতঙ্কে ভয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছেন জেলায় জেলায়, তারা কিন্তু কেউ রোহিঙ্গা নন, কেউ ঘুষপেটিয়া কিংবা বেআইনি অনুপ্রবেশকারী বলতে যা বোঝায় তাও নন। কয়েক দশক টানা বাংলায় থাকা 16 আনা বাঙালি ভোটও দিয়েছেন একাধিকবার। সেই তাঁদের এখন যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। তাদের কারো বাস পানিহাটিতে, কারো বাড়ি ইলামবাজার, কেউ আবার বসিরহাটের। কেন শেষ বয়সে রাজনৈতিক ফায়দা তুলতে তাদের অনিশ্চয়তার অন্ধকারে নিক্ষেপ করা হচ্ছে? প্রশ্ন করা যাবে না। মানুষের অধিকার নিয়ে এমন ভয়ঙ্কর খেলা কেন? এই প্রশ্ন করা যাবে না। করলেই অন্ধভক্তরা এসে চ্যানেলে গালাগাল করবেন। অনুপ্রবেশকারী চিহ্নিত করার আড়ালে কেন বাঙালিয়ানার উপর এমন অযাচিত আঘাত? বেআইনি অনুপ্রবেশ যদি হয়েও থাকে, তাহলে তার দায় কার? তার দায়টা কার?
স্বভাবতই প্রশ্ন ওঠে, এত বিএসএফ এবং এসএসবি মোতায়েন করে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বটা কার? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি এর দায় অস্বীকার করতে পারেন? আবার আইনি পথে এসে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বেআইনিভাবে থেকে যাওয়া রুখতে আটকাতে না পারাটা কাদের ব্যর্থতা? অপদার্থ গোয়েন্দা দপ্তর কি দায়িত্ব অস্বীকার করতে পারে? এরপরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা নাকি অন্যায়? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা তাহলে কি অন্যায় হবে? নির্বাচন কমিশন কিংবা গেরুয়া নেতাদের কাছে এর কোনো ব্যাখ্যা নেই, আছে? রাস্তাঘাটে, বাজারে, দোকানে গত কয়েকদিন ধরে ঘুরে বসে আড্ডা দিয়ে আমরা দেখছি একমাত্র আলোচনার বিষয় হচ্ছে এসআইআর। বেকার সমস্যা, নিত্যদিনের মূল্য বৃদ্ধি সব ভুলে গিয়ে মানুষের এখন একটাই চিন্তা, ভোটার তালিকায় নিজের নাম এবং ভোটাধিকার থাকবে কিনা, না থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়াই কি দস্তুর? এই নিয়ে যে মেরুদণ্ড দিয়ে উদ্বেগের স্রোত বইছে তার দায় কার? বঙ্গ বিজেপি না মহামান্য নির্বাচন কমিশনের? দায় কার? রাজ্যের আড়ে বহরে প্রত্যন্ত গ্রামে সবার সামনে ল্যাপটপ কম্পিউটার খোলা থাকে না। সবার সামনে কি খোলা থাকে ল্যাপটপ কম্পিউটার? অনেকেই সেই শিক্ষায় শিক্ষিত হতো নয়। তাহলে অনলাইনে 23 বছর আগের ভোটার তালিকার সন্ধান তারা পাবেন কি করে? সেই তো অন্যের মুখাপেক্ষী হতে হবে। এ এক যন্ত্রণা নয়? হার্ড কপির সঙ্গে ফারাকের অভিযোগের তদন্তই বা কে করবে এই তদন্তটা? এই যে ফারাক, আজ যারা কাটোয়ায় থাকেন 2.5 দশক আগে হয়তো তারা নদিয়ায় বসবাস করতেন। আবার আজ যিনি বর্ধমানের বাসিন্দা তিনি হয়তো 2002 সালের আগে নবদ্বীপে বাবা মায়ের সঙ্গে পৈতৃক বাড়িতে বসবাস করতেন। সেই পুরনো বুথ, সেই পুরনো পার্ট নম্বর মনে রেখে তালিকা ডাউনলোড করা সকলের পক্ষে কি সম্ভব? জনবিন্যাসের বদলও একটা স্বাভাবিক প্রক্রিয়া। হঠাৎ কারো মনে হলো এই পরিস্থিতি একটা বিশেষ দলের ভোট পাটিগণিতের পক্ষে সহায়ক নয়, রাতারাতি সমীকরণ বদলের তৎপরতা। কিন্তু নুন আনতে পান্তা ফুরোনো নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের জীবনে এই নতুন কিসিমের হেনস্থা নামিয়ে আনার পিছনে মতলবটা কি? তার দায় কার? আরও রহস্য, কোটি কোটি টাকা খরচ করে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বানানো আধার কার্ডকে মানতে কমিশন প্রথম থেকেই নারাজ ছিল। কেন নারাজ ছিল? সচিত্র ভোটার কার্ডও যদি মান্য না হয় তাহলে ভোট দিল কারা? ভিন দেশের নাগরিকরা ভোট দিল। সুপ্রিম কোর্টের ভৎসনার পরও দেখছি আধারকে মেনে নিতে কমিশনের টালবাহানা অব্যাহত ছিল। এর কারণ তো এখনও অজানা। নির্বাচন কমিশন কেন টালবাহানা করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও সত্যিই তো এই কারণটা এখনও জানা যাচ্ছে না। নোট বাতিলের পর ব্যাংকে লাইন দেখেছি, আধার কার্ড হাতে হরেক কিসিমের সরকারি সুবিধে নিতে আঁকাবাঁকা মানুষের স্রোত, তাও মোটেই অপরিচিত নয়। ওই কার্ডেই চোখের মনির নাচন, আঙুলের ছাপ সব রক্ষিত আছে। তাহলে সেটা পরিচয়পত্র হিসেবে স্বীকৃত হবে না কেন? মানুষের দৈনন্দিন ভাত কাপড়ের সমস্যার সমাধান করতে ব্যর্থ কেন্দ্রের সরকার বাহাদুরের এ কোন তামাশা? বলবো না? সবাই জানে এবং মানে এদেশে নেতাদের প্রতিশ্রুতি মানেই নতুন কোনো জুমলা। সে দিল্লির কৃত্রিম বৃষ্টিই হোক কিংবা সরকারি চাকরি, বাজারে দাম কমানোর কিস্সা থেকে সবার অ্যাকাউন্টে 2 কোটি টাকা, কৃষকের আয় দ্বিগুণ করার টোপ থেকে সরকারি পদে নিয়োগ বন্ধ রেখে গালভরা স্টার্ট আপের স্বপ্ন ফেরি। বাস্তবে দেখা যায় চাওয়ালার বেটা থেকে ধনকুবের কেউই কিন্তু কথা রাখে না। শুধু ভোট প্রচারে আসা হাওয়াই জাহাজের মানে উড়োজাহাজের ধুলো গায়ে মেখে সাধারণ ভোটারদের অন্ধকারে ঘরে ফেরার কিস্সাই বহাল থাকে। কিন্তু দল বদলু নেতার রোহিঙ্গা তাড়ানোর অঙ্গীকার যখন বদলে যায় মতুয়া, রাজবংশী সহ হিন্দু উদ্বাস্তুদের উপর হামলায় কিংবা ছিন্নমূল আদিবাসী পীড়নে, তখন তো বলতেই হয় শুধু রোহিঙ্গারা নন, আক্রান্ত গোটা বাংলার মানুষই, বিশেষ করে গরিব মানুষ। কেন এই আক্রমণ? 21-এ হয়নি, 24-এর লোকসভায় বাংলায় আসন কমে 18টা থেকে 12টা হয়েছে। ইস্যু থাকলেও বিজেপি এবার গোষ্ঠীদ্বন্দ্বে আরও শোচনীয় অবস্থায়। পুরনোদের ডাকলে নতুনরা সেই সভায় ব্রাত্য হয়, আর নতুনরা মানেই তৃণমূলের উপরতলা থেকে নিচুতলা পর্যন্ত সব চেটেপুটে খেয়ে এখন অতীত মুছে সেজেগুজে স্নো পাউডার মেখে দিব্যি বিজেপিতে, তৃণমূল থেকে বিজেপিতে। এই তো নতুনরা।
দলবদলুদের কথা ছেড়েই দিলাম, এই অদ্ভুত অবস্থার বদল একটা শ্রমিক ভট্টাচার্য, একটা সুনীল বনশল কিংবা অমিত মালব্যের পক্ষে তো অসম্ভব, কখনোই সম্ভব নয়। মাঝে মধ্যে অমিত শাহ মোদিজির গর্জন শোনা যায় বটে, তবে তা থেকে কেউ বর্ষণ আশাই করে না। মানুষ জানে কেন আশা করে না, না মানুষ জানে ভাষণ শেষে তাদের উড়োজাহাজ বাংলার সীমা ছাড়ালেই বঙ্গদলে এক অদ্ভুত শূন্যতা নেমে আসে। সেখানে কেউ কাউকে মানে না, উপরতলায় মুখ দেখা দেখিও বন্ধ। আর যাই হোক, এই দলকে কি রাজ্যের ভার সঁপে দেওয়া খুব সঙ্গত কাজ হবে? দিল্লির নেতৃত্বও কিন্তু এই সারসত্যটা বিলক্ষণ জানে। সেই কারণেই এলোমেলো হাওয়া বইলেও এই বাংলায় শিকড়হীন সংগঠনহীন এই জাতীয় অথচ বঙ্গের নাবালক দলটা কিছুতেই ভোটে সুবিধে করতে না পেরে অস্ত্র খুঁজে ফেরে, অস্ত্র হাতড়ে ফেরে। 21-এর পর 24-এর লোকসভা ভোটেও দল ভাঙো কর্মসূচি ফ্লপ, বাছাই করা নেতাদের ইডি সিবিআই দিয়ে নাকানি চোবানি খাইয়ে মনোবল ভাঙার রাজসূয় যোগ্য ব্যর্থ, টাকা আটকে দিয়ে রাজ্যটাকে পঙ্গু করে দেওয়ার মতলবও মুখ থুবড়ে পড়ায় কেন্দ্রের শাসক এবং তার নাদান বঙ্গ শাখা যার পর নাই শঙ্কিত। কারণ তারা মানুন আর নাই মানুন 5 বছর আগের চেয়ে দলের সামনে ইস্যু বাড়লেও, অনেক ইস্যু বাড়লেও তাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সাংগঠনিক পরিস্থিতি নেই একেবারে বঙ্গ বিজেপিতে। রোহিঙ্গাদের বাদ দিয়ে রাজ্যের কটা বিধানসভায় বিজেপি জিততে পারবে তা ভগবানেরও অজানা। তবে এ রাজ্যে সংখ্যালঘু মুসলিম ভোট অন্তত 80টা আসনে শুধু গুরুত্বপূর্ণই নয়, নির্ণায়ক ভোটার। আর মতুয়া ভোট অন্তত 30টা আসনে জয় পরাজয়ের ভাগ্য নির্ধারণ করে। রাজবংশী ভোট তো প্রভাব ফেলে আরও 20টা আসনে। বোঝা যাচ্ছে পরিসংখ্যান। আর রোহিঙ্গা এসআইআর শুধু সংখ্যালঘুই নয়, মতুয়া এবং রাজবংশীদের উপর নির্মম আঘাত। সব হিসেব ধরলে এবার বিজেপি প্রায় 140টা আসন বাদ দিয়ে নির্বাচনী ময়দানে নামছে। মতুয়ারা গতবার বিপর্যয়ের মধ্যেও পাশে দাঁড়িয়েছিল, বিজেপির পাশে দাঁড়িয়েছিল। রাজবংশীরাও তাই বিজেপির পাশে দাঁড়িয়েছিল। আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের চা বাগানে পরিস্থিতির বদল হয়েছে। নির্বাচনের আগে কেউ এত বড় হারাকিরি করে, এত বোকামি কেউ করে, কিন্তু বিজেপি করলো। কে না জানে এই বাংলায় হিন্দু ভোটের একটা বড় অংশ বাংলাদেশ থেকে নানা উৎপীড়নের শিকার হয়ে আসা উদ্বাস্তু। বিজেপি এটা জানে না। প্রচার তো হয় যে বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা অত্যাচারিত, তার মানে ওরাই এসছে। এরা প্রতিটা জেলা, প্রতিটা শহর, প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে রয়েছে। রোহিঙ্গাদের তাড়াতে গিয়ে হিন্দু উদ্বাস্তুদের স্বার্থ বিপন্ন করলে বিজেপির বাংলা দখলের খোয়াব অঙ্কুরেই বিনষ্ট হবে। তো একটা আদ্যন্ত বহিরাগত দল এই বঙ্গের কৃষ্টি এবং সংস্কৃতির উপর ছড়ি ঘোরাতে চাইলে ঐক্যবদ্ধ বাঙালি এবার তীব্র প্রতিরোধ গড়ে তুলতে কিন্তু পিছপা হবে না। ব্যর্থ হবে 800 টাকায় নাগরিকত্ব বিক্রির চক্রান্ত। একদম শেষে বলি, আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। আর মন্দ লেগে থাকলে অবশ্যই সঠিক তথ্যের সাথে গঠনমূলক মন্তব্য করে সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন। আমরা মাথা পেতে সেগুলো গ্রহণ করতে রাজি আছি। গালাগালের কিন্তু প্রতিবাদ করা হবে এবং তাদের বের করে দেয়া হবে আমাদের চ্যানেল থেকে। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।